কখন আমি করব হচ্ছে বাইপাস এবং কখন আমার স্টেন্টেই কাজ চলে যাবে। আপনাকে প্রথম কাজ করতে হবে, যে আর্টারিটা বন্ধ হয়েছে সে আর্টারিটা খুলে দেওয়া। সেটা হচ্ছে 6 আওয়ার্সের মধ্যে হলে খুব ভালো। উইদিন যতটা তাড়াতাড়ি পারা যায়, সিম্পটমস পারসিস্ট করছে তাহলে খুলে দিলে ইমপ্রুভ হবে। এবার বাইপাস সার্জারির কথা উঠলেই না মানুষ একটু ভয় পায়। প্রথম কথা হচ্ছে তার বুক একদম এত লম্বা করে চেরা হয় এবং তাতে সারতেও অনেক দিন সময় লাগে এবং এতে নাকি রিস্ক অনেক বেশি। মানে এটা নিয়ে আপনি কি বলতে চান? যেটা ওপেন না করে আমরা রিবের মাঝখান থেকে থোরাক্সের মধ্যে ঢুকছি বা চেস্টের মধ্যে ঢুকে পুরো কাজটা ওইটুকু ছোট জায়গার মধ্যে দিয়ে করা হচ্ছে। ইট ইজ হ্যাপেনিং নাও অ্যান্ড ধীরে ধীরে এটা যখন দাঁড়িয়ে গেছে, এখন বলতে পারেন যে 95%, 96% যে পেশেন্টকে আপনি মিনিমাল ইনভেসিভভাবে করা যাবে সেটা ওপেনভাবে করা যাবে। দুটো প্রসেসই আপনি চয়েস পেশেন্টকে দিতে পারেন ডিপেন্ডিং অন দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন আর এভরিথিং। এই ধরনের সার্জারির পর আমি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবো কিনা? আচ্ছা। 6 উইক্সের পরে কিন্তু বডি আর হার্ট মোটামুটি সামঞ্জস্যে চলে। আপনি মোটামুটি একটা স্ট্রেস লেভেল নিতে পারবেন যেটা আগে নিতে পারতেন। আমরা যারা একটু সাধারণ মানুষ তারা বিভিন্ন রকম টার্ম ইউজ করি। কেউ বলে কার্ডিয়াক অ্যারেস্ট, কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে হার্ট ফেলিয়ার। এই বিষয়গুলো কি যদি একটু আপনি বুঝিয়ে বলেন? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইড। আমি ধ্রুব। আজ আমরা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস আলোচনা করব। যেহেতু ভারতবর্ষে হার্টের যে অসুখ তার সংখ্যা দিন দিন বাড়ছে, তাই এই ধরনের প্রশ্নগুলো আমাদের কাছে অনেক অনেক বেশি জমা হচ্ছে। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে আমায় ডাক্তারবাবু স্টেন্ট বসাতে বলেছিল, কিন্তু আমি আরেকজন ডাক্তারবাবুকে দেখিয়েছি, তিনি বললেন যে বাইপাস করলে নাকি ভালো হয়। তো আমরা আজকে এটাই জানার চেষ্টা করব যে কখন স্টেন্ট বসবে বা বসাবো এবং কখন বাইপাস সার্জারি করাবো। এটা নিয়ে আজকে আমাদের আলোচনা এবং এই আলোচনায় আমাদের সঙ্গে যিনি আছেন তিনি এই শহর তথা মণিপাল হসপিটাল ঢাকুরিয়ার বিশিষ্ট কার্ডিওথোরাসিক এবং ভাস্কুলার সার্জন ডক্টর কৌশিক মুখার্জি। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ধ্রুব। আহ, খুব কমন প্রশ্ন থাকে যে আমার হার্টে ব্লকেজ হয়েছিল, 80% কি 90% ব্লকেজ হয়েছিল এবং ২-৩টে আর্টারি ব্লক হয়ে আছে। ডাক্তারবাবু বলেছিলেন যে স্টেন্ট বসবে, কিন্তু আরেক ডাক্তারবাবুর কাছে যখন আমি গেলাম তখন তিনি বলছেন যে না, তুমি আ বাইপাস সার্জারি বা যেটাকে বলা হয় বোধহয় আপনাদের মেডিকেল ভাষায় সিএবিজি বলে। তো সেটা তিনি করাতে বলেছেন। তো আমি তো কনফিউজড। তো কখন আমি করব হচ্ছে বাইপাস এবং কখন আমার স্টেন্টেই কাজ চলে যাবে? ধ্রুব, তুমি যে কোশ্চেনটা করলে এটা এখন হয়তো অনেক লোকজন যারা হুম, অলরেডি হুম, হার্টের কোনো অ্যাটাক হুম, হয়েছে বা হার্টের হঠাৎ করে অ্যাঞ্জিওগ্রাম হুম, করে দেখা হুম, গেছে যে অনেকগুলো আর্টারিতে বা একটা সিঙ্গেল হুম, আর্টারিতে ব্লকেজ আছে, তাদের সবার ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা এখন আসছে হুম, এবং আসার খুব দরকার আছে, কারণ লোকের জানা উচিত হুম, কোন জিনিস কার জন্য বেনিফিশিয়াল, কার জন্য বেনিফিশিয়াল নয়। হুম, প্রথম কথা যেটা আমি তোমাদের বলবো যে এভরি পেশেন্টস ডিফারেন্ট। একদমই তাই। ঠিক আছে? যে একজন পেশেন্ট যার হার্ট অ্যাটাক হয়েছে তিনি কিন্তু অন্য একজন পেশেন্ট আরেকজনের জানি হার্ট অ্যাটাক হননি তার থেকে ডিফারেন্ট। একদমই তাই। ঠিক আছে? হুম, অনেক পেশেন্ট নানা রকম সিম্পটমস নিয়ে প্রেজেন্ট করে, সেই সিম্পটমস গুলো ডিফারেন্ট। ঠিক আছে? পেশেন্টের হ্যাবিটাস বা ফিজিক্যাল কন্ডিশন ডিফারেন্ট। অনেকে খুব কম বয়সে আসে, অনেকে মাঝ বয়সে আসছেন, অনেকে বেশি বয়সে আসছেন। তো এই জিনিসটা কিন্তু পুরোপুরি আমরা ঠিক করি একজন পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজ করে। এটা আচ্ছা। কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের বেশিরভাগ পেশেন্ট গ্রুপ বা পেশেন্টরা যারা ওই Facebook দেখছেন বা Google দেখছেন, এই জায়গাটা কিন্তু একটা ডাক্তার বা একজন কার্ডিওলজিস্ট বা একজন কার্ডিওথোরাসিক সার্জন যেভাবে ইন্ডিভিজুয়ালাইজ করতে পারবেন, এটা কিন্তু বেশিরভাগ লোকজন বুঝতে পারবেন না। সে তো স্বাভাবিক, খুব তাদের স্বাভাবিক। মনে হয় এরও হার্ট অ্যাটাক হয়েছে, ওরও হার্ট অ্যাটাক হয়েছে। দুটো সেম পেশেন্ট। তার ট্রিটমেন্ট ডিফারেন্ট কেন? ঠিক আছে? খুব ইম্পোর্টেন্ট কথা হচ্ছে পেশেন্ট কি কন্ডিশনে আমাদের কাছে এসছেন। একটা হতে পারে যে পেশেন্টের, আমি এটা বলছি, ধরুন ইমিডিয়েট একটা হার্ট অ্যাটাক হয়েছে। পেশেন্টের বুকে ব্যথা হচ্ছে, ব্লাড প্রেশার কম হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, পেশেন্ট এমার্জেন্সিতে এসছেন, সেখান থেকে হসপিটালে ঢুকেছেন। তার আগে থেকে কিন্তু হার্টের কোনো অসুখ জানা নেই। অ্যাঞ্জিওগ্রাফি ১ম করতে হবে। বোঝা গেল ইসিজি হুম, দেখে হুম। চেঞ্জেস হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, অ্যাঞ্জিওগ্রাফি লাগবে। অ্যাঞ্জিওগ্রাফি করলে বোঝা যাবে কোন ধমনীতে ব্লক আছে, কতটা ব্লক আছে এবং তার কি করতে হবে। এই ধরনের অ্যাকিউট পেশেন্ট যেগুলো অলরেডি অ্যাটাক নিয়ে আসছে,
তাদের ক্ষেত্রে কিন্তু প্রথম অ্যাঞ্জিওগ্রাফি করে আমাদের দেখতে হবে কোন ধমনীতে ব্লকের জন্য এখন সিমটমসগুলো হচ্ছে। তার কিন্তু একটা আর্টারিতে ব্লক থাকতে পারে, অনেকগুলো আর্টারিতে ব্লক থাকতে পারে এবং এমনও হতে পারে একটা সিঙ্গেল আর্টারিতে ব্লকের জন্য প্রবলেম হচ্ছে। আচ্ছা। বোঝা গেল? এবার সিমটমসটা জেনারেলি যখন হয় অ্যাকিউট কন্ডিশন, পেশেন্টের আগে হার্টের কন্ডিশন জানা নেই, তারা কিন্তু একটা সিঙ্গেল আর্টারির জন্য হয়। আচ্ছা। অন্য আর্টারিতে ব্লক থাকতে পারে কিন্তু সিমটমসটা অ্যারাইজ করছে একটা সিঙ্গেল আর্টারির অ্যাকিউট ব্লকেজের জন্য। আচ্ছা। এক্ষেত্রে কিন্তু অ্যাঞ্জিওগ্রাফি স্টেন্ট ইজ দ্য গোল্ডেন প্রসিডিওর। আচ্ছা। আপনাকে প্রথম কাজ করতে হবে যে আর্টারিটা বন্ধ হয়েছে সে আর্টারিটা খুলে দেওয়া। সেটা হচ্ছে 6 আওয়ার্সের মধ্যে হলে খুব ভালো। উইদিন যতটা তাড়াতাড়ি পারা যায় সিমটমস পারসিস্ট করছে তাহলে খুলে দিলে ইমপ্রুভ হবে। বাকি আর্টারি ব্লকেজগুলো আমরা কি করব সেটা ডিপেন্ড করছে কতটা আর্টারি ব্লক আছে, কতটা পোরশন অফ দ্য হার্ট সেই আর্টারি ব্লকের জন্য দায়ী বা ভায়াবল এগুলোর ওপর। ঠিক আছে? সো প্রথম কন্ডিশন যেখানে হার্ট ইমিডিয়েট অ্যাটাক হয়েছে সেখানে কিন্তু প্রথম চয়েস হচ্ছে স্টেন্টিং। আমরা বলি প্রাইমারি স্টেন্টিং বা প্রাইমারি পিটিসি। মানে সেখানে আর সেখানে আমরা সেকেন্ড অপশন জেনারেলি তখন বাইপাস আসবে যখন পিটিসি ইজ নট পসিবল, স্টেন্টিং আচ্ছা। নট পসিবল, স্টেন্ট করার সময় কোনো কমপ্লিকেশন হলো, তখন আলটিমেটলি সার্জারির জন্য পৌঁছতে হবে। সেটা হার্টের কন্ডিশন, পেশেন্টের খারাপ অবস্থা, তখন আপনাকে ইমার্জেন্সি বাইপাস সার্জারির জন্য নিতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে তখনই একমাত্র আমরা নেবো যখন স্টেন্টিং ইজ নট পসিবল। ঠিক আছে? আর একটা সেকেন্ড প্রসিডিওর যেটা খুব কমন হচ্ছে, পেশেন্টের বুকে ব্যথা হচ্ছে। আপনি একদিন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছেন, প্রাইমারি ফিজিশিয়ান, তিনি আপনাকে কার্ডিওলজিস্টের কাছে রেফার করেছেন। সেক্ষেত্রে কি দরকার প্রথম আমাদের দরকার একটা অ্যাঞ্জিওগ্রাফি। সেই অ্যাঞ্জিওগ্রাফিটা কিন্তু সিটি করোনারি হতে পারে, নরমাল এনজিও হতে পারে, এটা কিন্তু তফাৎ হয়ে গেছে এখন। অ্যাঞ্জিওগ্রাফিও করতে পারেন, সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাফিও করতে পারেন। এটা কিন্তু একটা স্টেবল পেশেন্ট, যার পেশেন্টের সিমটমস হচ্ছে আমার জানার দরকার এই সিমটমসটা হার্টের জন্য হচ্ছে, হার্টের করোনারি ব্লকেজের জন্য হচ্ছে কি হচ্ছে না। এক্ষেত্রে অ্যাঞ্জিওগ্রাফিতে যদি দেখা যায় মাল্টিপল ব্লকেজ আছে, বাইপাস ইজ দ্য ফার্স্ট চয়েস। পেশেন্ট যে স্টেবল পেশেন্ট, পেশেন্টটা স্টেবল আছে। স্টেবল পেশেন্ট, এখনো অ্যাটাক হয়নি। ওকে। ঠিক আছে? এটা দুটো কন্ডিশন আমি হুম, একদম বলে দিলাম যে হুম। এটার জন্য বাইপাস ফার্স্ট চয়েস, নেভার স্টেন্ট। তখনই আপনি স্টেন্টের জন্য এক্ষেত্রে যাবেন যখন পেশেন্ট ইজ বাইপাসের জন্য নট ফিট, ফিজিক্যাল কন্ডিশন, 80 ইয়ার্সের ওপর পেশেন্ট, বেড রিডেন, কোনো ওটি নিতে পারবে না, অপারেশনের জন্য হাই রিস্ক। সেক্ষেত্রে স্টেন্ট করে যে আর্টারিটা মোটামুটি একটু প্রবলেমেটিক বা সেটা খুলে দেওয়া, যাতে খানিকটা প্রলং হতে পারে লাইফ। কিন্তু আদারওয়াইজ স্টেবল পেশেন্ট ইজ ফিট, প্রথম চয়েস ইজ বাইপাস। তাহলে দুটো একদম পরিষ্কার হলো। পরিষ্কার হয়ে গেল। নেক্সট আসছে গ্রে জোন। আচ্ছা। গ্রে জোন হচ্ছে যেখানে অলরেডি আপনার হয়তো ছোট ছোট অ্যাটাক হয়েছে বা আপনার আগে থেকে কোনো প্রবলেম ছিল, পেশেন্ট কোনো কারণবশত হসপিটালে ডাক্তারের কাছে পৌঁছতে পারেননি। এবারে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে হচ্ছে পেশেন্ট মডারেটলি স্টেবল, মাঝে মাঝে সিমটমস হচ্ছে, হয়তো হসপিটালে ভর্তি হয়েছেন, আবার বাড়িতে এসছেন। এবার দেখা গেল অ্যাঞ্জিওগ্রাফি করে যে ব্লক আছে। এক্ষেত্রে যদি সিঙ্গেল আর্টারি ব্লক থাকে, একটা ফোকাল জায়গায় ব্লক থাকে, ছোট জায়গা, ছোট জায়গা। বাকি আর্টারি ক্লিন, খুব হুম, ঝামেলা নেই, হুম। স্টেন্ট অপশন। আচ্ছা। এবার যদি মাল্টিপল জায়গায় ব্লকেজ থাকে, 3টে আর্টারিতে নানা রকম জায়গায় অনেক রকম জায়গায় ব্লকেজ আছে, মাল্টিপল স্টেন্ট লাগছে, 3 থেকে 2টোর বেশি স্টেন্ট লাগছে, হার্টের ফাংশন কম, পেশেন্ট ডায়াবেটিস, অনেকগুলো মানে বললাম একসাথে, আরোগুলো পেশেন্ট ডায়াবেটিস, কমপ্লিকেশনস আছে। হার্টের ফাংশন কমে গেছে হুম। এবং অনেকগুলো জায়গায় ব্লকেজ আছে, ফার্স্ট চয়েস সিবিজি। আচ্ছা। বোঝাতে পারলাম? হুম, হুম। ঠিক বুঝে আছে? গেছি। তো এই ব্যাপারগুলো মোটামুটি আমাদের কাছে এই ধরনের প্রেডিকশন আসবে। এবার কিছু কিছু পেশেন্টের জন্য এবার কিছু জায়গায় পেশেন্ট চয়েস, পেশেন্ট ডাজ নট ওয়ান্ট সার্জারি, পেশেন্ট ডাজ নট ওয়ান্ট স্টেন্ট। স্টেন্ট যদি না চান তাহলে সার্জারির জন্য যেতে হবে। যদি উনি বলেন যে হ্যাঁ আমি অপারেশন চাই না, স্টেন্টের জন্য যাব, যেটুকু আমার হবে সেটুকুই করুন, সেক্ষেত্রে যেতে হবে। কিন্তু পেশেন্টকে শুড বি অ্যাওয়ার্ড এবং শুড বি ইনফর্মড যে আপনার ফার্স্ট চয়েস কোনটা, কোনটা আপনার জন্য ভালো। তো মোটামুটি এটা পরিষ্কার হয়ে গেল যে কখন আমরা স্টেন্ট বসাবো এবং কখন বাইপাস সার্জারির জন্য যাব। এবার বাইপাস সার্জারির কথা উঠলেই না মানুষ একটু ভয় পায়। প্রথম কথা হচ্ছে তার বুক একদম এত লম্বা করে চেরা হয় এবং তাতে সারতে অনেক দিন সময় লাগে এবং এতে নাকি রিস্ক অনেক বেশি। মানে এটা নিয়ে আপনি কি বলতে চান? বাইপাস সার্জারি যেটা প্রথম ট্র্যাডিশনালি শুরু হয়েছিল, হুম, সেটা যদি ধরেন প্রথমে বাইপাস সার্জারি শুরু হয়েছিল, পরে স্টেন্ট এসছে। তো তখন বেসিক্যালি মেন উদ্দেশ্য ছিল মানুষের প্রাণ বাঁচানো। হুম,
বাইপাস সার্জারি আপনাদের যেটা মেন লোকেদের বোঝার ব্যাপার, এখন হয়তো এটা একটা অ্যাজ এ সার্জারি আসছে। আগে ছিল ইট ইজ এজ এ ওয়ান অফ দ্য প্রসেস যেখানে পেশেন্টের লাইফ সেভিং ব্যাপারটা চলে আসে। হুম, যখন লাইফ সেভিং ব্যাপারটা চলে আসে তখন এই কতটা কাটা হচ্ছে, কতটা ছোটা হচ্ছে, কতটা রিস্ক থাকছে, হুম, এই ব্যাপারগুলো জেনারেলি গৌণ হয়ে যায়। হুম। ঠিকই। ঠিক হুম, প্রথম কথা। হুম, কারণ পেশেন্টের যদি এটা না করা হয় হুম। তাহলে পেশেন্ট বাঁচবেন না। একদমই। কারণ অ্যাটাক হবে, হুম, আবার একটানা হুম, ধরুন শ্বাসকষ্ট হলো বা হার্টের নতুন করে অ্যাটাক হলো, পেশেন্ট বাঁচার চান্স কম। হুম, সো ইট ইজ এ লাইফ সেভিং সার্জারি প্রথম কথা। লাইফ সেভিং সার্জারিতে জেনারেলি যখন শুরু হয় তখন মেইন দরকার থাকে ভালো করে কাজটাকে করা। ওপেন দেখে যদি সার্জন ভালো দেখতে পাবে, ভালো করে করা যাবে এরকম একটা প্রথম ইম্পোর্টেন্স থাকে। এবার যত দিন বাড়লো আমি একটু কিছু বলছি আরকি। হুম, যত দিন বাড়লো তখন তাও স্টেন্ট এলো। মানুষের কাছে একটা চয়েস এলো। হুম। যেটা একটা ছোট এতদিন আগে করে ছিল করা না। এক্সাক্টলি। হুম, এতদিন ছিল না। হুম, হুম, তখন কিন্তু এই কোয়েশ্চেন গুলো আসেনি। হুম, হুম, কারণ তখন কোয়েশ্চেন এটা দরকার ছিল এর কর কাট হুম, করা। হুম, হুম। সেকেন্ড হোয়াটএভার অপশনই নেই। এক্সাক্টলি সেকেন্ড অপশন নেই। হুম, এখন অপশন এসছে। হুম, স্টেন্ট এসছে। আরো লোকজন বলছে হুম, ঠিক আছে অন্য সার্জারি যখন ছোট করে করা হচ্ছে বাইপাস সার্জারি কেন করা যাবে না? হুম। সো ঠিকই। আমরা ব্যাপারটাকে রেসপন্ড করি অনেক লেটে বলতে পারেন। আমরা এজ এ কার্ডিয়াক সার্জন উই আর ফিলিং দ্যাট আমরা রেসপন্ড করি তার মেইন কজটা হচ্ছে মার্জিন অফ এরর খুব লেস আমাদের ফিল্ডে। মানে অন্য ফিল্ডে যেটা আপনার ওপেন করলে ধরুন একটা পেশেন্টের কোনো প্রবলেম হলো ল্যাব কলির সময় সেটা ওপেন করতে হলো। হুম, তাতে পেশেন্টের লাইফ রিস্ক ইজ ভেরি লেস। খুব স্বাভাবিক। খুব সামান্য। হুম, ঠিক আছে? এক্ষেত্রে যেটা হচ্ছে এক্ষেত্রে সার্জারি যেটা করা হয় বা যেখানেই স্টেন্ট বা হুম, সার্জারি যাই হচ্ছে হুম, না কেন হুম। যেহেতু হার্টের সঙ্গে রিলেটেড আপনার মার্জিন অফ এরর খুব একটা নেই। আপনি যে একটা জায়গায় ভুল করলেন তারপরে সেটা রেকটিফাই করার জন্য অন্য জায়গায় যেতে সেটা হলো তার মাঝখানে হয়তো হুম, পেশেন্ট হুম, অনেক খারাপ হুম, হয়ে যেতে হুম, পারে। সো এইজন্য আমাদের রেসপন্স অনেক লেট হয়েছে কিন্তু রেসপন্সটা হয়েছে বলতে পারেন। এখন আস্তে, আস্তে যেমন 95, 96 থেকে আমরা শুরু করেছি ভাইটাল ভালভ থেকে হুম, শুরু হুম, করা হুম, হয়। ভালভ ছোট করে করা। MICS মানে আমরা হুম, এরকম MICS পদ্ধতি শুরু হয়েছে। মিনিমাল মিনি হুম, হুম, থোরাকোটমি যেটা বলা হয়। হুম, যেটা ওপেন না করে আমরা রিবের মাঝখান থেকে থোরাক্সের মধ্যে ঢুকছি বা চেস্টের মধ্যে ঢুকে পুরো কাজটা ওইটুকু ছোট জায়গার মধ্যে দিয়ে করা হচ্ছে। ইট ইজ হ্যাপেনিং নাও অ্যান্ড ধীরে, ধীরে এটা এখন দাঁড়িয়ে গেছে। এখন বলতে পারেন যে 95% 96% যে পেশেন্টকে আপনি মিনিমাল ইনভেসিভ ভাবে করা যাবে সেটা ওপেন ভাবেও করা যাবে। দুটো প্রসেসই আপনি চয়েস পেশেন্টকে দিতে পারেন ডিপেন্ডিং অন দ্য ফাইন্যান্সিয়াল কন্ডিশন অ্যান্ড এভরিথিং। এই চয়েস দেয়া যাবে। রিগার্ডিং দ্য CABG উই হ্যাভ স্টার্টেড অ্যারাউন্ড 2006 কে আমরা এখন আর স্টানোটমি করব না। ধীরে, ধীরে মিনিমালের দিকে যাব। সো এটাও মোটামুটি আমরা 2013 এর মধ্যে যখন নিয়ে এসেছি যে মাল্টিপল আর্টারি ব্লকেজ ক্যান বি ট্রিটেড বাই MICS অ্যান্ড সাকসেসফুলি। বাট দ্য চয়েস শুড বি দ্য ডক্টরস চয়েস অ্যান্ড পেশেন্ট চয়েস মিক্সড। সব পেশেন্ট যদি বলেন আমরা MICS করতে পারবো, আমার অ্যান্সার হবে নো। আচ্ছা। আমি বলব আমি দেখব পেশেন্ট। সব পেশেন্ট কিন্তু এটার জন্য এখনো কোয়ালিফাই করেন না। আমরা দেখে বলব হ্যাঁ, MICS পসিবল এবং করা যাবে উইথআউট এ মোর চান্স অফ কনভার্সন। কিছু কনভার্সন এর চান্স থাকবে। বাট এখন আমরা MICS করছি। ছোট করে করা হচ্ছে এবং খুব ইম্পোর্টেন্ট কথা হচ্ছে কার্ডিয়াক সার্জারির মেইন বেনিফিট বাইপাসের ক্ষেত্রে আমার যেটা মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই সেটা অনেকেই পড়তে পারবেন বা জায়গায় যেতে পারবেন যে আর্টারিয়াল গ্রাফট। এটা খুব ইম্পোর্টেন্ট কথা একটু বা ধমনী। একটু যদি বুঝিয়ে আপনার বলেন। যেটা বাইপাস সার্জারি করা হয় সেটা জেনারেলি যখন শুরু হয়েছিল প্রথম দিকে তখন সেটা মেইনলি ছিল শিরা। শিরা মানে যেটা হুম, পায়ের শিরা হুম, হুম, সেটাকে ইউজ হুম, করে। হুম, ঠিক আছে? পরের দিকে সেটা আরো এগিয়ে হলো দেখা গেল যে আমাদের বক্ষের মধ্যে একটা ধমনী আছে। যে ধমনীটা খুব সাকসেসফুলি আমরা ধীরে, ধীরে তুলতে পারি বা হারভেস্ট করতে পারি এবং সেটাই বডির সাপ্লাই এর সময় মানে আপনার যে ধমনী ব্লক হয়েছে আরেকটা ধমনী দিয়ে সামনে লাগিয়ে দেওয়া। বাইপাসের মিনিং হচ্ছে আমরা জ্যামের মধ্যে ঢুকবো না। হুম, আমরা গন্তব্যে হুম, হুম, পৌঁছবো। হুম, রক্ত হুম, সাপ্লাই ইজ দ্য মেইন গোল, মোটো। মোটো। হুম, রক্তের সাপ্লাই একটা জায়গায় কম হুম, আছে। হুম, কিন্তু সামনের দিকের ধমনী ভালো বা রাস্তা ভালো। হুম, আমরা কি করব আরেকটা রাস্তা তৈরি করব। এবার রাস্তাটা কি দিয়ে তৈরি হচ্ছে সেটা হচ্ছে কনডিউট। এটার নাম হচ্ছে কনডিউট। এবার এই রাস্তা কি দিয়ে তৈরি হচ্ছে তার উপর কিন্তু রাস্তার কোয়ালিটি এটার উপর ডিপেন্ড করে আপনি কতদিন পর্যন্ত বাইপাস সার্জারির মেইন যে ভালো লনজিভিটি। সুফলটা হুম, ভোগ হুম, করবেন। হুম, যে আবার আপনার হুম, অ্যাটাক হুম, হবে না। হুম, আপনার আবার হার্টের ফেলিওর হবে না বা হার্টের ফাংশন কমবে না। এবং আপনার অনেক রকম কোমরবিডিটি থাকা সত্ত্বেও আপনার কিন্তু এটা একটা বলতে পারেন প্রোটেকশন দেবে। এই দ্যাট প্রোটেকশন ইজ গিভেন বাই দ্য আর্টেরিয়াল গ্রাফট। মানে এখানের ক্ষেত্রে বলা হয় লিমা, লেফট ইন্টিরিয়র ইন্টারনাল মেমারি আর্টারি। ঠিক আছে? এটা আমরা এইখানে স্টমা থেকে তুলি
বক্ষপিঞ্জর হুম, থেকে হুম, হুম, তোলা হয়, হুম, হুম। তুলে সামনের যে মেন আর্টারি যেটা হার্টে সাপ্লাই করে এলএডি, লেফট অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি, 50% অফ দ্য হার্ট এটাকে সাপ্লাই, এটা ব্লক হলে খুব মুশকিল। তো এটাতে আমরা সাপ্লাই দিই এবং এটা দেখা গেছে বিভিন্ন রকম পেপার বা বিভিন্ন রকম সায়েন্টিফিক পাবলিকেশনে এই যে ধমনী টু ধমনী সাপ্লাই হচ্ছে এটার একটা ডেফিনিট সুফল আছে, যেটা অন্য কোনো রকম মানে ধরুন শিরা গ্রাফট বা স্টেন্ট দিতে পারবে না। সেটা কি? যে ফার্দার ব্লকেজ হওয়া বন্ধ করে। আচ্ছা। ওষুধ যদি নাও খান ফার্দার ব্লকেজ হওয়া লিমা বন্ধ করবে। তারা ওর ভেতর থেকে কিছু অক্সিজেন সাপ্লাই করে, অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লাই করে এবং খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে সিস্টেমিক যে প্রেসার, যেটা আপনার মেন ধমনীর সঙ্গে আমরা নরমালি কি হুম, করি, শিরাটা লাগানো হয় মহাধমনীর সাথে, হুম, অ্যাসেন্ডিং অ্যাওর্টার হুম, সাথে লাগানো হুম, হয়। সো সেই প্রেসারটা অনেক বেশি। সেই প্রেসারটা ডাইরেক্টলি আপনি যদি ওই করোনারি আর্টারি সাপ্লাই হয়, অনেক সময় যে শিরা তৈরি হচ্ছে সেই শিরাটা আবার ধীরে, ধীরে ব্লকেজ হতে পারে। আচ্ছা, এক্ষেত্রে সেই ফার্দার ব্লকেজ মানে রাস্তা আর খারাপ হবে না। এই কনডিউট ইউজ করলে এই রাস্তাটা চলতে থাকবে এবং আচ্ছা। এটা হলে সেকেন্ড বার অ্যাটাক হওয়ার চান্সও কম। সো এই যে লিমার যে সাপ্লাই এবং লিমার যে সুফল, এটা আমরা MICS দিয়ে পুরোটা দিচ্ছি এবং এলএডি ছাড়াও বাকি যে আর্টারিগুলো ব্লক আছে, ধরুন ৩ টে আর্টারি টোটাল হার্টের হুম, আছে, হুম, তার শাখা-প্রশাখা থাকে। হুম, যদি ৩ টে ৪ টে অব্দি ব্লকেজ থাকে, এইটাও যদি ধমনী দিয়ে দেয়া যায়, হুম। তাহলে তার সুফল কিন্তু বাড়বে। আচ্ছা। তো সেই আরেকটা ধমনী হচ্ছে এইদিকে থাকে। সেটা জেনারেলি ১ম দিকে আমরা MICS পদ্ধতিতে বার করতে পারতাম না। এখন MICS পদ্ধতিতেই ওই ধমনীও বার করা যাচ্ছে এবং পুরো বাইপাসটা টোটাল আর্টেরিয়াল বাইপাস বা ধমনী দিয়ে বাইপাস করা যাচ্ছে। এটা কিন্তু দেখা গেছে মোটামুটি 20-25 ইয়ার্স অব্দি ফলো আপে পেশেন্ট কোনো রকম প্রবলেম হয়নি হার্ট রিলেটেড। এটা তো মানে সো এই জিনিসটা আমরা এখন MICS এ দিতে পারছি, যেটা আগে স্টারনাম ছাড়া দিতে পারতাম না, স্টারনাম খোলা ছাড়া। এটা বলতে পারেন আমাদের সেন্টারে খুব বেশি হয় এখন। আমরা বেশিরভাগ যারা MICS করছি, বেশিরভাগ লোক যদি আমরা চেষ্টা করি হাতে বা পায়ে আলাদা করে কোনো হুম, শিরা বা ধমনী না তুলে ভেতরের শিরা দিয়ে, ভেতরের ধমনী দিয়ে জিনিসটাকে পুরোটা করার। তো এই বেনিফিটটা আমরা পেশেন্টের কাছে দিতে পারছি, এটা একটা অ্যাচিভমেন্ট। কারণ আপনার খুব সুবিধা, একটা তো ছোট স্টারনাম কাটা হচ্ছে হুম, না, হুম, খুব হুম, ছোট হুম, ইনসিশন। হুম। ধমনীর যে সুবিধা সেটা আপনি পাচ্ছেন। হলো বাইপাসের যে ফুল বেনিফিট সেটা আপনি ওই ছোট MICS দিয়ে এখন দেয়া সম্ভব। সো কাটতেই হবে স্টারনাম এই ধারণাটা ভুল। বেশিরভাগ 90% পেশেন্ট যাদের বাইপাস দরকার হচ্ছে আমরা কিন্তু এখন MICS দিয়ে পুরোটাই দিতে পারছি। 10% পেশেন্ট অফ কোর্স নট এ ক্যান্ডিডেট ফর MICS। সেটা আমরা বলব, যাদের বলবেন, যারা চাইবেন আমরা হুম, বলব হুম, যে এটা আপনার পক্ষে পসিবল না, আপনাকে ওপেন যেতে হবে। ওপেনেও এখন রিস্ক ধরুন আগের যা ছিল তার থেকে অনেক কমে গেছে। এখন ওপেন স্টারনাম করলেও আমরা 3/4 যে পেশেন্ট ছুটি হচ্ছে। খুব তাড়াতাড়ি নিজের কাজে ফিরতে পারছেন। সো বাইপাসের যে আগের ধারণাটা ছিল এটা যে খুব বড় হুম, অপারেশন হলে যা হয়ে থাকে হুম, রেগুলার করার জন্য পেশেন্টের সংখ্যা বাড়ার জন্য এটার ইজিনেস অনেক বেড়ে গেছে। এবং বাইপাস হলেই পেশেন্ট খারাপ হবে, পেশেন্ট আগের লাইফে ফিরতে পারবে না, এই ধারণাটা কিন্তু অনেক ব্যাকডেটেড ধারণা। এই ধারণাটা চেঞ্জ করা উচিত আস্তে, আস্তে। কারণ আস্তে, আস্তে দেখবেন আপনার চারপাশের যারা বাইপাস হয়েছে হুম, তারা হুম, নরমাল লাইফ লিড হুম, করছেন। ঠিকই তো। আচ্ছা, আপনি বললেন যে বাইপাস সার্জারির ক্ষেত্রে আগের মতন কাটতে হয় না। ছোট কাটাতেই হয়ে যায় এবং যেহেতু আপনি একটা ধমনী সেখানে রিপ্লেস করছেন বা বাইপাস করছেন এবং সেটাতে ব্লকেজ হওয়ার চান্সেস অনেক কম। উল্টো দিকে আমরা যখন দেখেছি যে স্টেন্ট যখন বসানো হয়, আ তখন স্টেন্ট বসানোর পর সেই পেশেন্টকে কিছু রেগুলার কিছু মেডিসিন খেয়ে যেতে হয়। তো যদি আমি বাইপাস সার্জারিতে আমি যদি যাই বা আমার যদি সেই সম্ভাবনা যদি থাকে, তাহলে সেক্ষেত্রেও কি আমাকে নিয়মিত ওই ধরনের ওষুধ খেতে হবে? মা এটা বলে অ্যান্টিপ্লেটলেট ড্রাগ। হুম, ঠিক আছে? যাদের স্টেন্ট বসেছে যেহেতু এটা ফরেন জিনিস, হুম। তার ব্লকেজের চান্স বা থ্রম্বোসিসের চান্স একটা থাকে। ডিপেন্ডিং অন দ্য পেশেন্ট। এরকম নয় যে সব পেশেন্টের হবে। তার মানে তো ব্লকেজের চান্সও তাহলে থাকে। হ্যাঁ, স্টেন্ট ব্লকেজের হুম, একটা হুম, চান্স হুম, থাকে হুম, বিকজ ইট ইস এ ফরেন সাবজেক্ট, হুম, ফরেন হুম, মেটেরিয়াল। হুম, হুম, ইট ইস নট আইডিয়াল হুম, ফর দ্য পেশেন্ট আর্টারিস। হুম, ঠিক আছে? বাট স্টেন্টের দরকার কিছু, কিছু ক্ষেত্রে obviously আছে, যেগুলোর ক্ষেত্রে আমরা বললাম। হুম, হুম, সেগুলো তো হুম, obviously লাইফ সেভিং কন্ডিশন। এদের ক্ষেত্রে ওষুধ প্রায় ১ বছর আপনাকে ডবল অ্যান্টিপ্লেটলেট বা একটা পোটেন্ট আ রক্ত জমাট বন্ধ হয়ে যাওয়া, রক্ত জমাট করার যে জিনিসপত্র মানুষের হুম, বডির মধ্যে আছে, হুম, তাকে খানিকটা ইনহিবিট করে রাখা হয়। প্লেটলেট হুম, ফাংশন বা হুম, হুম, প্লেটলেটের ফাংশনটাকে একটু কমিয়ে রাখা হয়। হুম। যাতে ওই মেটাল বা ফরেন বডির সাবজেক্টে আসলেই যে রক্ত জমাট বেঁধে যাবে, সেই সেটা যাতে পোরশনটা না একটু হয়। কম হয়। ঠিক আছে?
এবার বাইপাসের ক্ষেত্রে আমরা জেনারেলি একটা সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট দেওয়া হয়, ডবল আচ্ছা। অ্যান্টিপ্লেটলেট দেওয়া হয় না। এটার পোটেন্সি অন্য প্লেটলেট যেটা ফর দ্য স্টেন দেওয়া হচ্ছে তার থেকে কম। ফলে ব্লিডিং টেন্ডেন্সি টুয়ার্ডস দ্য পেশেন্ট, যেমন যত এলডারলি পেশেন্ট তার ব্লিডিং টেন্ডেন্সি থাকে। আপনি যখন নর্মাল একটা জিনিসকে ইনহিবিট করছেন, রক্ত পাতলা হওয়াটাকে বাড়িয়ে দিচ্ছেন, হুম। তখন বডির মধ্যে বেসিক্যালি মাথার মধ্যে সিভিএ বা স্ট্রোক বা হেমারেজ এগুলোর চান্স থাকে। তো সেই ক্ষেত্রে আপনার সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট সেই চান্সটা কম। এবার হয় এই সিঙ্গেল অ্যান্টিপ্লেটলেট যখন আমরা বডির নিজস্ব জিনিস ব্যবহার করছি, আমার তো দরকার থাকার কথা না। এটার কজটা হচ্ছে যে আপনার যে মেইন আর্টারি ব্লকেজ হয়েছে সেই ব্লকেজটা কিন্তু নট ইনহেরেন্ট টু ইয়োর ধমনী। এটা মেইন অসুখটা হচ্ছে রক্তের অসুখ। আচ্ছা। বোঝা গেল? এটা বিভিন্ন প্রকারের রিস্ক ফ্যাক্টরস থাকে। পেশেন্টের ধরুন কিছু জেনেটিক রিস্ক ফ্যাক্টর থাকে, কিছু পেশেন্টের থাকে ডায়াবেটিস আছে। তো আল্টিমেটলি এটা কি করে? আল্টিমেটলি করে কোলেস্টেরল জমা করে। মানুষের ধমনী তো নিজে থেকে খারাপ হয় না। না। কিছু একটা আস্তে, আস্তে মোটা হচ্ছে। সেই মোটাটা কিন্তু মেইন হচ্ছে টেনডেন্সি বা রিস্ক ফ্যাক্টর, সঙ্গে কিছু রক্তের প্রবলেম আছে, যেমন ডিসলিপিডিমিয়া আছে, ডায়াবেটিস আছে। এগুলোই জায়গাটাকে মোটা করতে সাহায্য করছে। এই জায়গাটা কিন্তু আমরা ওটির পরে চেঞ্জ করতে পারছি না। না স্টেন করে চেঞ্জ করতে পারছি, না বাইপাস করে চেঞ্জ করতে পারছি। আমরা সিম্পলি একটা মেকানিক্যাল প্রসেস বার করে দিয়েছি, যেটা আপনার গোলটা হবে যে রক্তটা সাপ্লাই হবে। ইমিডিয়েটলি হার্টের কোনো ক্ষতি হবে না। কিন্তু রক্তের যে টেন্ডেন্সি এটা কিন্তু বন্ধ করার জন্য আপনাকে ওষুধ খেতে হবে। ২ কি ৩ টে ওষুধ আপনাকে খেতে হবে। লাইফস্টাইলও মডিফাই লাইফস্টাইল মডিফাই করতে হবে, ওয়েট কমাতে হবে। এগুলো আপনার কিন্তু এক্সপেক্টেড। স্মোকিং বন্ধ করতে হবে। এগুলো কিন্তু এক্সপেক্টেড। কিন্তু এই এক্সপেক্টেড জিনিসটা না হলে কি হবে? আবার ধরুন আমরা রাস্তাটা ঠিক থাকলো, হুম, কিন্তু রাস্তার পরে আবার ব্লকেজ হয়ে গেল। নেটিভ আর্টারি যেটা আছে, আপনার রাস্তা ঠিক আছে, বাইপাস পুরো ঠিক আছে। তার আগে ব্লকেজ হলো বা পরে ব্লকেজ হয়ে গেল। নরমাল আর্টারিতে ব্লকেজ হয়ে গেল। তো সেই ব্লকেজটা বন্ধ করার জন্য আপনাকে ২ কি ৩ টে ওষুধ লাইফস্টাইল মডিফিকেশন কন্টিনিউ করতে হবে। আচ্ছা। যদি এই বিষয়টাই একটু বুঝিয়ে বলেন যে ধরুন একজনার বাইপাস সার্জারি হয়েছে এবং আ তিনি যাতে ভবিষ্যতে ভালো থাকেন, তাহলে তাকে কোন জিনিসগুলো একটু মেনে চলতে হবে? ২-৩ টে জিনিস বেশিরভাগ লোকজন আমাকে পেশেন্টের রিলেটিভ হুম, জিজ্ঞেস হুম, করে, হুম, খাওয়া-দাওয়া। হুম, ঠিক আছে? হুম, খাওয়া-দাওয়ার যে ব্যাপারটা, আমরা কিছু অ্যান্টি লিপিড ড্রাগ দিই। হুম, ঠিক আছে? যাতে আপনার কোলেস্টেরলের যে ইফেক্ট সেটা কমবে। হুম? কিছু আপনাকে অ্যান্টিপ্লেটলেট দেওয়া হচ্ছে, যেটা আপনার রক্ত খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে না, যার জন্য হুম, আপনার হুম, অ্যাটাক বন্ধ হুম, হবে। হুম, হার্টের ডিমান্ড কমানোর ওষুধ দেওয়া হয়, যেমন হার্টের রেট কমানো, বিটা ব্লকার বা এই টাইপের কোনো ওষুধ দেওয়া হয়, যাতে আপনার হার্টের রেটটা কমে, হার্টের ডিমান্ড বেড়ে যাচ্ছে না। বোঝা গেল? আচ্ছা। তো মানে সেই এটা হ্যাঁ, ইচ্ছাকৃতভাবেই কমানো। ইচ্ছাকৃতভাবে হুম, ডিমান্ডটা কমানো। হুম, যাতে হার্টের বেসিক্যালি বলতে পারেন যে বেশি খাটানো হচ্ছে না হার্টকে। ঠিক আছে? এই ৩ টে ওষুধ আমরা জেনারেলি দিই। এটার অ্যান্টি লিপিড, অ্যান্টি প্লেটলেট আর বিটা ব্লকার বা হার্ট রেট কমানোর ওষুধ। ঠিক আছে? ডায়াবেটিসের ওষুধ মাস্ট। আচ্ছা। এবার এই এতগুলো ওষুধ খাওয়ার পরে যেটা অনেকেই, আপনি যেটা বললেন ১ম এ শুরু করার সময়, যে অনেকেই জিজ্ঞেস করবে, এত ওষুধ খাচ্ছি তাহলে আবার খাবারও মডিফাই করতে হবে কেন? ইয়েস। ঠিক আছে? হুম, এটার মেইন ইম্পোর্টেন্ট কথা, খুব একটা বড় ব্যাপার। হুম, খাবার যদি মডিফাই না হয়, একটা খুব বড় প্রবলেম যেটা লোক দেখা যায়, বডি ওয়েট বেড়ে যাচ্ছে। ওবেসিটি হুম, হচ্ছে। হুম, এটা কিন্তু আফটার দ্য বাইপাস বা আফটার দ্য স্টেন জেনারেলি একটা খিদে বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। আচ্ছা। ১ম কয়েকদিন হুম, কম হুম, থাকে, হুম, ৬ সপ্তাহ পরে খিদে বাড়তে শুরু করবে। কারণ পেশেন্টের একটা ফিল গুড ফ্যাক্টর হুম, আছে হুম, হুম, হার্টের, হুম, হুম, তারপরে লোকের খাওয়া বেড়ে যায়। হুম, সো মেইন ইম্পোর্টেন্ট কথা আমি যেটা পেশেন্ট পার্টিকে বলি, আপনি কি খাচ্ছেন সেটা ইম্পোর্টেন্ট নয়। অ্যামাউন্ট ইজ ইম্পোর্টেন্ট। কতটা খাচ্ছেন সেটা ইম্পোর্টেন্ট। আর খুব বড় ইম্পোর্টেন্ট আরো একটা মাথার মধ্যে রাখুন, আপনি যাই খান না কেন আপনার ওয়েট বাড়ানো যাবে না। আচ্ছা। ওটাকে কন্ট্রোলে রাখতেই হবে। কন্ট্রোল যদি ওয়েট রাখতে চান, হুম, তাহলে কিন্তু আফটার 50 ইয়ার্স আপনাকে যদি ওয়েট কন্ট্রোলে রাখতে হয়, আপনার অলরেডি বেসাল মেটাবলিক রেট কমে যাচ্ছে বা হুম, বডির যে নরমাল ফ্যাট বার্ন করার যে ক্ষমতা, সেটা বডি কিন্তু 50 ইয়ার্স এর পরে কমে যাবে। সুতরাং হুম, আপনাকে খাওয়া এমনিতেই কমাতে হবে। আচ্ছা। আপনার যদি একটা গোল বেঁধে দেন, হুম, আপনি কি হুম, খাচ্ছেন সেটা না বেঁধে দিয়ে, হুম, আপনি বেঁধে দেন আপনার এই গোল, হুম, আপনার BMI 25 এর নিচে রাখতে হবে, আপনার ওয়েট বাড়ানো যাবে না। আচ্ছা। তাহলে কিন্তু অনেক দিক থেকে আপনি দেখতে পাবেন যে খাওয়ার খুব ভ্যারিয়েশন না করেও আপনি তার এফেক্ট পাবেন। অনেকের আচ্ছা। যেমন ওবেসিটি হুম, টেন্ডেন্সি থাকে। হুম, হুম। তাদের ক্ষেত্রে কিন্তু আপনাকে ডায়েট মডিফাই করতে হবে টু ডিক্রিজ দ্য ওয়েট। সেক্ষেত্রে তো ওয়েট ইজ উপায় নেই। এক্সাক্টলি। হুম, ওয়েট ইজ ভেরি মাচ হুম, ইম্পোর্টেন্ট। তো খাবারের থেকে যতটা বেশি প্রবলেম হচ্ছে, তার থেকে বেশি হচ্ছে আপনি খাবারকে ওয়েট বাড়াচ্ছেন। তার জন্য আপনার প্রবলেমটা হচ্ছে। কারণ অনেক হার্টের
ওপর স্ট্রেস বেশি পড়ছে ওয়েট বেড়ে যাওয়ার জন্য। হুম, হুম, একটা ফ্যাট থাকে, ফ্যাটের জন্য আমরা ধীরে ধীরে ডায়াবেটিসের টেন্ডেন্সি বাড়ছে। আর যত ওয়েট বাড়বে বডি ধরে নেবে এই ওয়েটটাই হচ্ছে নরমাল। বডি চেষ্টা করবে আরো ক্রেভিং অফ ফুড হুম, তৈরি হুম, করে হুম, হুম। ওই ওয়েটটাকে ধরে রাখতে। ঠিক। ওয়েট বাড়াটা হচ্ছে মেন প্রবলেম খাবারের থেকে। আচ্ছা। মানে যাদের এই ধরনের সার্জারি হয়েছে তাদের মূল লক্ষ্যই এটা থাকা উচিত যে তার আপনাকে ওজনটা ওজন বাড়ানো যাবে না। হুম। ওজনটাকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তার জন্য যা করার আমি সব বলি পেশেন্টকে। আপনি যদি ছুটতে চান ছুটুন। আপনি খেতে পারেন তার সঙ্গে ছুটুন। আচ্ছা, ওইটাই আমার প্রশ্ন ছিল পরবর্তী প্রশ্ন যে এই ধরনের সার্জারির পর আমি ফিজিক্যাল এক্টিভিটিস করতে পারবো কিনা? দৌড়াতে এটা পারবো কিনা? ডিপেন্ড করে হুম, পেশেন্টের হুম, উপর। হুম, এইজন্য আমি আপনাকে ১ম বার বলেছিলাম হুম, যে পেশেন্ট ইস দ্য ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ দ্যাট ইস দ্য মোস্ট ইম্পোর্টেন্ট। এবার অনেক ক্ষেত্রে আমরা পেশেন্ট আমি ১ম খারাপটা বলব। হুম, ঠিক আছে? হুম, খারাপটা ১ম বলব। যে অনেক পেশেন্ট আমার কাছে আসছে হার্টের ফাংশন 30% 20%। হুম, ওটির পরে বেড়ে ধরুন 40% আরো 20% কারণ আগে থেকে অনেকবার হয়ে গেছে। বেশ হুম, কিছু মাসল হয়তো খারাপ হয়ে গেছে। আমরা ওটুর যে হুম, বাইপাস করলাম হুম, তারপরেও ম্যাক্সিমাম আপনার হার্টের ফাংশন বেড়ে 40-45% হলো। এদের ক্ষেত্রে আপনি ওই 45% ধরে যতটা অ্যাক্টিভিটি করা যায় সেটা কিন্তু রেগুলার অ্যাক্টিভিটি ক্যান পসিবল। এক্সারশনাল অ্যাক্টিভিটি উইথ হেভি ওয়েট বিয়ারিং জেনারেলি আমি রিকমেন্ড করি না আনটিল 6 উইকস অফ দ্য সার্জারি। আচ্ছা 6 উইকস এর পরে কিন্তু বডি আর হার্ট মোটামুটি সামঞ্জস্যে চলে। আপনি মোটামুটি একটা স্ট্রেস লেভেল নিতে পারবেন যেটা আগে নিতে পারতেন। বুঝতে পেরেছি। ঠিক আছে? এবার যদি একজন 60% ওয়েট মানে হুম, পেশেন্টের হার্টের ফাংশন নরমাল 60% সে আমার কাছে বাইপাস করিয়েছে। আমি ১৫ দিন পর থেকে বলব আপনি সব কাজ করুন। আপনি আচ্ছা। যা স্ট্রেস নিতেন সব নিতে পারেন। কোন বারণ নেই। মিনিমাল করলে তো আপনার ওয়েট বিয়ারিং এর যে প্রবলেম হুম, হুম, আমরা জেনারেলি হুম, স্টানোটমির পরে একটা 10 কেজির আপ টু 10 কেজি ওয়েট বিয়ারিং 10 কেজির উপরের ওয়েট বিয়ারিং আমরা বারণ করি। 6 উইকস 3 মান্থস মতো। মিনিমাল করলে সেটাও বারণ নেই। আমার বেশিরভাগ পেশেন্ট আমার ধাক্কাতেই আরো তাড়াতাড়ি কাজে জয়েন করে। কারণ যত আপনি অ্যাক্টিভ থাকবেন, তত আপনার পক্ষে ভালো। বডি ওয়েট কমানো, আ ক্রেভিং অফ ফুড কমানো, অ্যাক্টিভ থাকলে হার্টের কন্ডিশন বেটার থাকা। যেকোনো মাসলের মতো হার্ট যত অ্যাক্টিভ থাকবে, তত বেশি তার কার্যক্ষমতা বাড়বে। সো অ্যাক্টিভিটি ইস দ্য মেইন কি আফটার দ্য সার্জারি। যত তাড়াতাড়ি পেশেন্টকে অ্যাক্টিভ করা যায়, তত আপনার ফার্দার প্রবলেমস কমবে। সো এনি সার্জারি শুধু হুম। সিইবিজি কেন, যেকোনো সার্জারির পরে আপনি নরমাল অ্যাক্টিভ লাইফে উইদিন 15 ডেজ 70 ডেজ এর মধ্যে ফিরে যেতে পারেন। কোনো অসুবিধা হয় না যেন। আচ্ছা, আপনি যেমন একটি বললেন যে ওজন কোনোভাবেই বাড়ানো যাবে না। আর কোন ক্ষেত্রে আপনার বারণ থাকবে? অবভিয়াসলি স্মোকিং, আচ্ছা। অবভিয়াসলি স্মোকিং। এটা আমরা রেগুলার দেখছি হুম, একটা অ্যাডিকশন থাকে হুম, এবং মোটামুটি এই ভয় বা অ্যাটাক হুম, পেশেন্ট যখনই দেখবে পেশেন্ট আমি ভালো আছি, ও কিন্তু হুম, আবার সেই স্মোকিং এর দিকে ফেরায়। ওইটাকে বারণ করা খুব দরকার। কারণ স্মোকিং যত বাড়বে আপনার ডায়াবেটিসের প্রবলেম, কোলেস্টেরলের প্রবলেম, হুম, এভরিথিং গন জিওপারাইজড। আপনার লাং খারাপ হবে, হার্টের উপর চাপ বাড়বে। স্মোকিং বন্ধ করা খুব ইম্পোর্টেন্ট। যারা অ্যাডিকশন ছিল তাদের জন্য মেইন দরকার হচ্ছে স্মোকিংটা ফার্দার শুরু করবেন না। যতই ভালো থাকুন না কেন আপনি। আপনি ভালো থাকছেন মানে কিন্তু স্মোকিংটা যখন আবার শুরু করবেন, আবার আপনার চান্স অফ ব্লকেজ বাড়বে। ডায়াবেটিস খারাপ হবে। সেকেন্ড হচ্ছে ডায়াবেটিস, সুগার কন্ট্রোল। এটা শুধু হার্ট নয়, যেকোনো আপনি যাই রাস্তা দিন না কেন, যা হুম, কন্ডিউটি হুম, ইউজ হুম, করুন হুম, না কেন, হুম, হুম, ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে, তাহলে আবার খারাপ হওয়ার চান্স খুব বাড়বে। শুধু হার্ট কেন, কিডনি থেকে শুরু করে বাকি যেনি অর্গান। ১ম স্মোকিং, সেকেন্ড ডায়াবেটিস, থার্ড ওয়েট। যেটা আমি ১ম এ বললাম, হুম, ওয়েট বাড়ানো যাবে না। ফোর্থ হচ্ছে যতটা পারা যায় স্ট্রেস অ্যাক্টিভিটি কমানো। বি হ্যাপি। স্ট্রেসের একটা বিজয় ফ্যাক্টর থাকে। যদি ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, তাহলে ব্লাড প্রেশারটাকে একটা কন্ট্রোলে রাখা। কিডনি প্রবলেম আপনার রেগুলার কিডনির জন্য দেখাতে হবে। সো আনুষঙ্গিক আদার জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। শুধু হার্ট নয়। হার্টের কন্ডিশন কিন্তু আরো অনেক কোনো জিনিসের জন্য খারাপ হতে পারে। সেকেন্ডারি ইফেক্ট। সেইগুলোকে আপনার মাথায় রাখতে হবে। তো অপারেশনের পরে আমার ক্ষেত্রে জেনারেলি একটা হেলথি লাইফস্টাইল মেইনটেইন করুন। ওয়েট বাড়াবেন না। আদার্স ডায়াবেটিস, সুগার কন্ট্রোল, বাকি যা মেডিকেশন এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটা টেনডেন্সি বা মাথার মধ্যে ঢুকে যায় আমার যখন হার্ট অপারেশন হয়ে গেছে বাকি ওষুধপত্র আমি বন্ধই করে দিতে পারি। হুম, আমার ক্ষেত্রে অনেক ডাক্তার মানে হুম, অনেক হুম, হুম, পেশেন্ট এসে বসে, এত ওষুধ এই সুগারের জন্য খেতে হচ্ছে। তাহলে হার্ট অপারেশন করে কি করলাম?" হুম, হার্ট অপারেশন কিন্তু আপনার হার্টের ওয়েল বিইং এর হুম, জন্য হয়েছে। আদার্স যে সুগার হুম, মেডিকেশন হুম, বা আপনার কিডনি হাইপারটেনশন থাকলে, হাইপারটেনশন থাকলে হুম, এই মেডিকেশন দরকার মতো ডাক্তার দেখানো, ভাইরাল হওয়া মানে আপনি হার্টের অপারেশন মানেই সুপারম্যান হয়ে যান যে আপনার কোনো ওষুধ হবে না।
বাকি জিনিসগুলো আপনাকে কেয়ার করতে হবে। আচ্ছা। এরপরে চলে আসি ফলো-আপের। আ ধরুন একজন পেশেন্ট আ তার বাইপাস সার্জারি হয়েছে। তিনি কতদিন পর আবার তিনি একজন ডাক্তারের কাছে পৌঁছবেন? আমরা জেনারেলি ছুটি করি 3-4 ডেজের মাথায় হুম, অপারেশনের পর, হুম, এবং পেশেন্ট জেনারেলি আমার কাছে আমার প্রোটোকলটা হুম, বলতে পারি। হুম, আমি ৭ দিনের মাথায় আরেকবার দেখি পেশেন্টকে ফলো আপে। হুম, অ্যান্ড পেশেন্ট শুড কাম টু মাই হুম, চেম্বার ওয়াকিং। হুম, নিজে হেঁটে হুম, আসবেন। হুম, সেটা আমার প্রাইমারি কিউ থাকে, হুম, হেঁটেই আসতে হবে। আমার সব যারা কোঅর্ডিনেটর তারা জানে যে ১ম পেশেন্টকে মাথায় ঢোকানো, অপারেশন হয়ে গেছে। হুম, এই যে অপারেশনের যে সাইকোটিক এফেক্ট, এটা কাটিয়ে নিতে হবে। ইউ শুড বি ইন্ডিপেন্ডেন্ট আফটার দ্যাট। তো বাকি কিছু টেস্ট হয় সেগুলো আমরা করি ওই সময়। অ্যান্ড স্টিচ কাটিং যা এগুলো থাকে সেগুলোর পরে আমরা ১৫ দিন বাদে আরেকবার দেখি। তো ১ম ৭ দিন আমি বলি আ ঘরের মধ্যে যতটা পারেন চলাফেরা করুন। আনলেস পেশেন্ট ইস ভেরি মাচ অ্যাক্টিভ, তিনি বাইরে যেতে চান তাহলে ঠিক আছে। আ পরের ১৫ দিন আমি বলি যে বাড়ির বাইরে যান এবার। যেগুলো আপনি আগে হুম, হুম, করতেন হুম, হুম, রেগুলার হুম, অ্যাক্টিভিটি, বাড়ির বাইরে যাওয়া, বাজার যাওয়া এইসব অ্যাক্টিভিটি যদি কারো একটু বয়স্ক পেশেন্ট হয় কেউ সঙ্গে নিয়ে যান। বাট ইট শুড স্টার্ট। ১৫ দিন পরে আমি যখন দেখব আমি বলব আগের যা উনি যদি আগে কোনো কাজ করতেন সেগুলো শুরু করা। যদি অলরেডি রিটায়ার্ড লাইফ হয় তাহলে আগের যা লাইফ ছিল সেই লাইফে ফিরে যাওয়া। রিহ্যাবিলিটেশন। তো মোটামুটি এই ৩ দিনের ৩ টের মধ্যে হয়ে যায়। তারপরের ফলো আপ গুলো জেনারেলি এই যে কথাগুলো হুম, বললাম হুম, এগুলো ফলো হচ্ছে কিনা। যে আপনার রেগুলার মেডিকেশন খাচ্ছেন কিনা, ব্লাড প্রেশারের হচ্ছে কিনা। এটা জেনারেলি ৩ মান্থস পরে একবার দেখা হয়। হুম, তারপরে আমরা ইকো-টিকো করে হার্টের অবস্থা কিরকম এখন, হার্ট নিতে পেরেছে কিনা, হার্ট বেটার হয়েছে কিনা বা হার্টের অবস্থা একই আছে কিনা এগুলো দেখা হয়। তারপরে আমরা দেখি বছরে ২ বার। আচ্ছা। একটা ভিজিটে আমরা ফুল চেকআপ করাই। ইনক্লুডিং এভরিথিং। হুম, সুগার হুম, থেকে শুরু হুম, করে, থাইরয়েড হুম, থেকে শুরু করে এভরিথিং। যা আপনার হার্টের কন্ডিশনকে খারাপ করতে পারে বা যে পেশেন্টের ওয়েল বিইং খারাপ করতে পারে। হুম, আপনি শুধু হার্ট দেখলে হবে না। পুরো পেশেন্টটাকে দেখতে হবে। তো পুরো পেশেন্টের যা জিনিস আপনার খারাপ হতে পারে সেগুলো আমরা সবটা দেখি। আর মাঝের আরেকটা ওই টোটাল দুটোর মধ্যে একটাতে ফুল হয়। আরেকটাতে আমরা শুধু রিপিট প্রোফাইল দেখি। আচ্ছা, তো এই মোটামুটি বছরে ২ বার ফলো আপ হলে আমরা মেইনটেইন করতে পারি। আমার যেকোনো পেশেন্ট আমি নিজে ফলো আপ করি। পোস্ট আচ্ছা, অপ পেশেন্ট। আচ্ছা। অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। এবার আপনার কাছে যেটা আমি জানতে চাইবো যে ধরুন যে পেশেন্টগুলো সুস্থ আছে, নিয়মিত ডাক্তারের কাছে যাচ্ছেন এবং তার আর্টারিতে ব্লক হয়েছে এবং তিনি প্ল্যান্ড ওয়েতে বাইপাস করলেন। এটা এক ধরনের পেশেন্ট আছে। আরেক ধরনের পেশেন্ট আছে যেটা আপনি ১ম এই বললেন যে হঠাৎ করে অ্যাটাক হলো এবং আ সেই মুহূর্তে স্টেন্ট বসানোটাই হচ্ছে গোল্ডেন স্ট্যান্ডার্ড। এবার আমি যেটা জানতে চাইবো আপনার কাছে ধরুন কারো বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো। তিনি বাড়িতে সেন্সলেস হয়ে পড়লেন বা তিনি অজ্ঞান হয়ে গেলেন। মানুষ বুঝতে পারলেন যে তার এরকম একটা সমস্যা হয়েছে, কার্ডিয়াক সমস্যা হয়েছে। এবার তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। সেই মুহূর্তে সেই বাড়ির লোক কোথায় নিয়ে যাবে? কোন হাসপাতালে নিয়ে যাবে? নাকি ক্লিনিকে নিয়ে যাবে? কোনো ডাক্তারবাবুর চেম্বারে নিয়ে যাবে? না কোন জায়গায় নিয়ে যাবে? কোন জায়গায় নিয়ে গেলেন দেখুন পেশেন্টের কন্ডিশন যদি ওই অবস্থায় খারাপ থাকে, বললেন যেটা হুম, বললেন হুম, আমাকে হুম, যে হুম, অজ্ঞান হয়ে গেছেন। হুম, তাহলে উনি যদি গ্রামের দিকে থাকেন, হুম, ইট ইস বেটার টু গো টু এ নিয়ারেস্ট হেলথ সেন্টার আচ্ছা, যেখানে মোটামুটি একটা ইনটেনসিভ কেয়ারের ইকুইপমেন্ট আছে। আচ্ছা, ঠিক আছে? সে মেবি এ গভর্নমেন্ট, মেবি এ প্রাইভেট, হুম, যেখানে আইসিইউ আছে। আচ্ছা, এটা হচ্ছে ১ম রিকুইজিট। ওকে, এবার সেটা যদি উনি শহরে থাকেন, হুম, বলতে পারেন শহরের প্রাণকেন্দ্রে আছে, হুম, সেন্টারে হুম, আছে, দ্যাট উড বি এ obviously হুম, মাল্টি স্পেশালিটি হসপিটাল আপনার কাছে যেটা আছে। হুম, হুম, সেটা সবথেকে ভালো আপনাকে পরিষেবা দিতে পারবে বিকজ angiography cath lab আছে। সুতরাং ফার্স্ট চয়েস উড বি এ নিয়ারেস্ট হসপিটাল, নিয়ারেস্ট আ হেলথ সেন্টার যেখানে আইসিইউ কেয়ার হবে। হুম, আপনার কাছে যদি চয়েস থাকে তাহলে এমন চয়েস মানে এমন কাছাকাছি সেন্টারে নিয়ে যেতে হবে যেখানে cath lab আছে বা angiography করা যাবে। বুঝতে পেরেছি। বোঝা গেল? হুম, এবার আপনি যদি বলেন এমন মুর্শিদাবাদের গ্রামে আছেন, হুম, হুম, যেখান থেকে উনি ভাবলেন না আমি ১ম এই নিয়ে যাবো angiography হুম, সেন্টারে। সে হুম, তো নিয়ে যেতে ৬ ঘন্টা লেগে যাবে। হুম, ততক্ষণে পেশেন্টের কন্ডিশন আরো খারাপ হয়ে যাবে। হুম, সুতরাং এটা আপনাকে ১ম ভেবে নিতে হবে আপনি কোথায় আছেন। আপনি যদি বলতে পারেন যে ঢাকুরিয়ায় আছেন, হুম, ঢাকুরিয়া মণিপালে চলে হুম, আসুন। হুম, আপনি যদি মনে হয় যে আমি সবথেকে কাছের যেখানে cath lab আছে সেখানে যেতে হবে। এবার যদি আপনি গ্রামে আছেন, সেখানে কিন্তু এমন জায়গায় যাওয়া উচিত যেখানে সবথেকে কাছাকাছি কিন্তু আইসিইউ আছে। এটা কিন্তু পিএইচসি বা প্রাইমারি হেলথ সেন্টার নিয়ে গিয়ে যে খুব লাভ হবে বলতে পারেন না। হুম,
যদি হ্যাঁ ওনাকে আইসিইউ সেন্টার কিছু না থাকে, কাছাকাছি ধরুন 5-10 মিনিট বা আধ ঘন্টার মধ্যে কোনো আইসিইউ সেন্টার না থাকে, তাহলে পিএসসি। বাড়িতে রেখে দেওয়ার কোনো মানে হয় না কিন্তু। মানে প্রথম একটা জায়গায় যেতে হবে যেখানে অ্যাটলিস্ট প্রিলিমিনারি আপনাকে ট্রিটমেন্টটা দিতে পারে, অ্যাটলিস্ট ব্লাড প্রেশার বা এগুলো মেজার করতে পারে, একটা ইসিজি হতে পারে, খানিকটা অন্তত স্টেবল হতে পারে। সো ডিপেন্ডিং অন কোথায় আছেন তার উপর আপনার রেসপন্স হবে। আপনি যদি খুব গ্রামের প্রত্যন্ত প্রান্তারে থাকেন, যেখানে আইসিইউ সেটআপও কোথাও কাছাকাছি নেই, তাহলে অ্যাটলিস্ট পিএসসি। আরেকটু ভালো জায়গা যেখানে কাছাকাছি আইসিইউ সেটআপ আছে অ্যাটলিস্ট 7 ঘন্টার মধ্যে, সেখানে প্রথম যেমন জায়গায় আইসিইউ সেটআপ। আরও একটু ভালো জায়গায় আছেন যেখানে কাছাকাছি ক্যাথ ল্যাব আছে, আইসিইউ উইথ ক্যাথ ল্যাব, তাহলে ফার্স্ট চয়েস আইসিইউ উইথ ক্যাথ ল্যাব। ঠিক অর্থাৎ আছে? ক্যাথ ল্যাবটা প্রথম চয়েস হওয়া উচিত, একদম। কিন্তু বুঝতে হবে যে সেই ক্যাথ ল্যাব হ্যাঁ, পৌঁছতে আমার আপনি কত সময় আপনি যদি লাগছে। ওই চয়েসের কথা ভেবে ভাবেন 6 হুম, ঘন্টা পরে আমি নিয়ে যাবো, তাহলে লাভ নেই। একদমই নয়, একদমই। সো কোথায় আছেন সেটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কমন সেন্স। বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে এটা আমি জিজ্ঞাসা করলাম কারণ যেহেতু আমাদের এই অনুষ্ঠানটি প্রত্যন্ত গ্রামেও দেখে এক্সাক্টলি, এক্সাক্টলি। এবং তাদের জানা হুম, উচিত হুম। যে আমার যদি এরকম একটা পেশেন্ট যদি থাকে বাড়িতে, তাহলে আমি কোথায় নিয়ে যাবো? অনেক ক্ষেত্রেই দেখা যায় এরা বাড়িতে ডাক্তার ডেকে আনেন বা আ কোনো না, একটি বাড়িতে ডাক্তার ডেকে আনলেও এটা কিন্তু খুব ভালো, মানে যেহেতু ডাক্তারের উপরও চাপ বেশি পড়বে, কারণ ডাক্তার ইমিডিয়েটলি খুব কিছু হার্ট অ্যাটাকের জন্য একটা বাড়িতে খুব ব্যবস্থা করতে পারবেন না। ম্যাক্সিমাম ওষুধ দিতে পারবেন অবভিয়াসলি। ওই তো বললাম, এবার যদি বলা যায় যে পিএসসিও নেই, পিএসসি ডাক্তার নেই, তাহলে আপনাকে বাড়ি ডাক্তার নিয়ে আসতে হবে। মানে কমন সেন্স হচ্ছে আপনাকে একটা সিক হেল্পটা এমন জায়গায় নিতে হবে যেখানে আপনি ম্যাক্সিমাম সাপোর্ট পাবেন। আপনার সময় কতটা লাগছে সেই সিক হেল্প করতে। যদি আধ ঘন্টার মধ্যে একটা আইসিইউ সেটআপে নিয়ে যেতে পারেন তাহলে বেস্ট। যদি আধ ঘন্টার মধ্যে ক্যাথ ল্যাব সেটআপে নিয়ে যেতে পারেন তাহলে আরো বেস্ট। আমরা যারা একটু সাধারণ মানুষ তারা বিভিন্ন রকম টার্ম ইউজ করি। কেউ বলে কার্ডিয়াক অ্যারেস্ট, কেউ বলে হার্ট অ্যাটাক, কেউ বলে হার্ট ফেলিয়ার। এই বিষয়গুলো কি যদি একটু আপনি বুঝিয়ে বলেন? হার্ট অ্যাটাক কথাটার মিনিংটা হচ্ছে মেডিকেল টার্মে বলেন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন। ইনফার্কশন কথাটার মানে হচ্ছে কোনো জায়গায় রক্ত সাপ্লাই বা ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে গিয়ে সেখানে অক্সিজেন, নিউট্রিশন যাচ্ছে না। তার ফলে যে জায়গাটা ধরুন মাসল বা টিস্যু হুম। এই ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেকোনো মায়োকার্ডিয়াল ইনফার্কশন মানে হচ্ছে হার্টের মাসলে রক্ত যাওয়া বন্ধ হয়েছে, অক্সিজেন যাচ্ছে না, নিউট্রিয়েন্ট যাচ্ছে না, সেই মাসলটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যত টাইম যাবে ক্ষতিগ্রস্তটা কিছুটা হলে বলতে পারেন যে রিভার্সেবল ও নন রিভার্সেবল। যত টাইম যাবে ওটা ইরিভার্সেবল, মানে টিস্যুটা ডেথ হয়ে যাবে। হুম। ডেথ হয়ে গেলে সেই জায়গায় কিন্তু আর রক্ত দিলেও তার রিভাইভ করা যাবে না। তো হার্ট অ্যাটাক কথাটার মানেই হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তার মানে ইট ইজ রিলেটেড টু হার্টের আর্টারি ব্লকেজ। বুঝতে পেরেছি। বোঝা গেল? হুম। খুব রেয়ারলি হার্টের আর্টারি ব্লকেজ ছাড়া হার্ট অ্যাটাক হয়। সেটা একমাত্র হতে পারে কিছু কন্ডিশনে যেখানে হার্টের ডিমান্ড খুব বেশি বেড়ে গেছে। যেখানে নরমাল সাপ্লাই থাকা সত্ত্বেও সেটাকে আপনার ধরুন হার্টের রেট হয়ে গেছে 200 র উপরে। আচ্ছা। কোনো কারণে হুম, খুব বেশি এক্সজস্টেড হয়ে হুম, গেছেন বা হুম, খুব হুম, বেশি আপনি হুম, করেছেন যেটা হুম। হার্টের ডিমান্ড আপনার সাপ্লাইকে ওভার করে রেখেছে। সেক্ষেত্রেও কিন্তু হার্ট ফেলিউর বা হার্টের অ্যাটাক হতে পারে। হার্ট ফেলিউর নাও হলে হার্টের অ্যাটাক বলা যেতে পারে। আচ্ছা। সে জায়গাও কিন্তু কমতে পারে। ইনফার্কশন বলে। হুম। সেটা কিছু মেটাবলিক কন্ডিশনে হয় বাট রেয়ার। আপনি রেয়ার জিনিসটা রেয়ারই হুম, ধরুন। হুম, হুম। ধরে নিতে হবে এটা জেনারেলি করোনারি ব্লকেজের জন্য হচ্ছে। তার জন্য হচ্ছে অ্যাটাক। মানে রক্তবাহে যদি কোনো ব্লক থাকে তাহলে তা হচ্ছে অ্যাটাক, অ্যাটাক। ওকে। অ্যাটাক। হুম, ঠিক আছে? হুম, এবার আরেকটা সিচুয়েশন হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। হুম। কার্ডিয়াক অ্যারেস্টের মানে হচ্ছে হার্ট বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটা কি হবে? হার্ট বন্ধ হয়ে যাওয়া মানে হচ্ছে হার্টের আর কোনো কন্ট্রাক্টিলিটি নেই বা হার্টের কোনো রেট নেই। হার্টটা পুরো স্ট্যান্ড স্টিল হয়ে গেছে। আচ্ছা। কার্ডিয়াক অ্যারেস্টের মিনিংটা হচ্ছে হার্ট আর সাপ্লাই দিতে পারছে না। হার্টের থেকে পুরো সাপ্লাই যায়। হুম, হুম, হার্টটা বন্ধ হয়ে গেলে পুরো সাপ্লাই বন্ধ। হুম, মাথা সাপ্লাই বন্ধ, পেটের সাপ্লাই বন্ধ, যেখানেই সাপ্লাই সেগুলো বন্ধ। হুম। হার্টটার থেকে রক্ত আর সামনে যাচ্ছে না। হার্টটা বন্ধ হয়ে গেছে বা স্টিল হয়ে গেছে। হার্ট অ্যাটাক হওয়া সত্ত্বেও হার্ট কিন্তু স্টিল হয় না না। ইমিডিয়েটলি। খুব হুম, বড় অ্যাটাক হুম, হলে হুম, হয়তো হার্ট হুম, খানিকক্ষণের মধ্যে স্টিল হয়ে যেতে পারে। হুম, যেখানে ট্রিটমেন্ট হলো না। হুম, যেখানে একটা বড় মাসল খারাপ হয়ে গেছে, হুম, খানিকক্ষণ পরে হার্টটা স্টিল হয়ে গেল। সেটা হতে পারে। হুম, রেয়ার ক্ষেত্রে হঠাৎ সাডেন কার্ডিয়াক ডেথও হুম, হতে পারে। হুম, কিন্তু এই হার্ট অ্যাটাকের জন্য হার্ট অ্যারেস্ট হওয়া পসিবল একটা। হুম। তো হার্টের অ্যারেস্টের বিভিন্ন কন্ডিশন হতে পারে। এটা নানা রকম কজ। শুধু কিন্তু অ্যাটাকের জন্যই হবে এরম ব্যাপার না।
বুঝতে পেরে এটা কার্ডিয়াক একটা অ্যারেস্ট এটা একটা কারণ হ্যাঁ, হতে এটা পারে। একটা কারণ। হুম, হুম, এটা অনেক কারণে হুম, হার্টের অ্যারেস্ট হয়। মেটাবলিক কজ, যখন একদম লাস্ট স্টেজ যেকোনো যে ধরুন যেকোনো মেটাবলিক যেকোনো কিডনি প্রবলেম, হুম, কোনো আম অন্য কোনো প্রবলেম, সিওপিডি, ইনফেকশন, নানা রকম যা পেশেন্টের আল্টিমেট রেজাল্ট হচ্ছে হার্টের অ্যারেস্ট। তো বুঝতে হার্ট অ্যারেস্টটার ইমিডিয়েট কজ কিন্তু হার্ট অ্যাটাক নাও হতে পারে। বুঝতে পেরেছি। ইট মে বি দ্য আল্টিমেট রেজাল্ট অফ এনি ডিজিজ। তাতে হার্টটা বন্ধ হলো শেষ অবধি। ঠিক আছে? সো হার্ট অ্যারেস্টের মিনিং হচ্ছে হার্টটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, হার্ট ফেলিওর, হুম, হার্ট ফেলিওরও কিন্তু একই জিনিস। আচ্ছা, অ্যাটাকের জন্য হার্ট ফেলিওর হতে পারে, হুম, যে অনেকবার অ্যাটাক হয়েছে, হুম, হার্টের মাসল দুর্বল হয়ে গেছে। সো হার্টের থেকে ফ্লো যাচ্ছে, রক্ত যাচ্ছে, কিন্তু সেটা কিন্তু বডির ডিমান্ডটাকে ফুলফিল করছে না। সেক্ষেত্রেও কিন্তু হার্ট ফেলিওর কথাটার মানে আসছে। হার্ট ফেলিওর কথাটার মানে হচ্ছে বডির হার্টটা কন্ট্রাক্ট করছে কিন্তু সাফিসিয়েন্ট নয় টু ফুলফিল দ্য বডিজ ডিমান্ড অর দ্য মেটাবলিক ডিমান্ড অর দ্য টিস্যুস ডিমান্ড। সেক্ষেত্রে এটাকে হার্ট ফেলিওর বলে। এটারও কিন্তু মাল্টিপল কজ হতে পারে। আচ্ছা, মেটাবলিক কজ হতে হুম, পারে, থাইরয়েডের জন্য হুম, হতে পারে, হুম, একটা অনেক দিন ধরে কিডনি ডিজিজ হুম, তার জন্য হার্ট ফেলিওর হতে পারে। মেজর কজ মে বি এ coronary ডিজিজ, মে বি প্রিভিয়াস অ্যাটাক। বাট অ্যাবসোলুটলি সেটাই যে কজ হবে এরম নয়। হুম, মাল্টিপল অ্যাডজেসেন্ট কজের জন্য হুম, হার্ট হুম, হুম। ফেলিওর হতে পারে। সো হার্ট ফেলিওর আর হার্টের অ্যারেস্ট মে বি বলতো ডিফারেন্ট কজেস। মেইন কজ মে বি এ হার্ট অ্যাটাক। আচ্ছা, আরেকটা আমরা শুনি সেটা হচ্ছে আ হার্ট ব্লক। হার্ট ব্লকটাও একই জিনিস। এটা ২ রকম ব্লক হয়। হুম, ইলেকট্রিক্যাল ব্লক, হুম। আরেকটা হচ্ছে যেটা আর্টেরিয়াল আপনি ব্লক। আগে আর্টেরিয়াল ব্লক হুম, মানে ইট ইজ synonymous to হুম, coronary artery disease, হুম, can lead to heart attack, হুম, failure, হুম, arrest, হুম, everything. হুম, আর যদি কন্ডাকশন ব্লক হয় হুম, মানে ইলেকট্রিক্যাল ব্লক। হুম। ইলেকট্রিক্যাল ব্লকের মেইনলি ২ টো কজ। একটা কনজেনিটাল হতে পারে, জন্ম থেকেই আছে, খুব আচ্ছা, রেয়ার। আচ্ছা। কিছু ক্ষেত্রে হয় অ্যাডাল্ট, হুম, খুব এল্ডারলি পেশেন্ট, তার অলরেডি ওই যে জায়গাগুলো হুম, যেখান থেকে হুম, ইলেকট্রিক্যাল সাপ্লাই যায় সেই জায়গাগুলো ধীরে খারাপ হয়ে যাচ্ছে, তার জন্য ব্লক। সেটা কিন্তু শুধু একটা পার্মানেন্ট পেসমেকার বা এগুলোর ক্ষেত্রে পসিবল। কিছু ক্ষেত্রে আবার আর্টারি ব্লকের জন্য ইলেকট্রিক্যাল ব্লক হয়। আচ্ছা। ঠিক আছে? সেটা কিন্তু দুটোই একসঙ্গে কোএক্সিস্ট। সো ইলেকট্রিক্যাল ব্লকের ট্রিটমেন্ট হচ্ছে জেনারেলি পেসমেকার। হুম, যদি ইলেকট্রিক্যাল ব্লকটা ইরিভার্সিবল হয় বা হার্টের রেট কমে গেছে। ইলেকট্রিক্যাল বল মানে হচ্ছে হার্টের রেটটা কমে যাওয়া। নরমাল যতটা হুম, রেট হুম, থাকে তার হুম। থেকে কমে যাওয়া। সো ইলেকট্রিক্যাল ব্লক আর আর্টারিয়াল ব্লক ইজ ডিফারেন্ট। ব্লক কিন্তু দুটোকেই ব্লক বলে আল্টিমেটলি। আচ্ছা, এবার আরেকটা যেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট যেখানে বললেন যে হার্টটা একবার স্থির হয়ে গেছে। এটার কি চিকিৎসা আছে? হার্ট অ্যারেস্ট হওয়া মানে ইমিডিয়েটলি আমরা লাগে হচ্ছে সিপিআর, আচ্ছা, কার্ডিওপালমোনারি বুঝতে রিসাসিটেশন। পেরেছি। এনি হার্ট হুম, অ্যারেস্ট হুম, হুম, ইমিডিয়েটলি হুম, 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 রিকোয়ার্স এ হুম, হুম, বেসিক্যালি সিপিআর, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। এবার কজের উপর ডিপেন্ড করে সেটা আবার রিভাইভ করা যেতে পারে। অনেক ক্ষেত্রে রিভাইভ হয়, অনেক হুম, ক্ষেত্রে হয় না। বাট সিপিআর ইজ দ্য ফার্স্ট চয়েস যেখানে হার্ট অ্যারেস্ট হয়েছে। যেখানে ভিজিবল সামনে আপনার হুম, অলরেডি পেশেন্ট খারাপ, সেখানে হার্ট অ্যারেস্ট হয়েছে, হুম, সেখানেও একটা সিপিআর দিয়ে ফিরছে কি ফিরছে না। অথবা আপনার সামনে কেউ হয়েছে, এটা হুম, আপনার হঠাৎ করে রাস্তায় হয়েছে, সেটাও আপনার সিপিআর স্কিল যদি জানা থাকে, বেসিক লাইফ হুম, সাপোর্ট হুম, স্কিলটা হুম, যদি হুম, থাকে, হুম, তাহলে হুম। আপনি সিপিআর দিতে পারেন। সিপিআরটা হচ্ছে ফার্স্ট চয়েস। তারপরে আপনাকে যদি হার্ট রিভাইভ করার ফার্স্ট উদ্দেশ্য, তারপরে দেখতে হবে কেন হয়েছে, সেটার ট্রিটমেন্ট আছে কিনা। তার জন্য তো ডাক্তারবাবুরা আছেনই। এক্স্যাক্টলি, হুম। এক্স্যাক্টলি। আচ্ছা, আরেকটা যেটা হচ্ছে হার্ট ফেইলিউর। এক্ষেত্রে আপনাদের কি চিকিৎসা হার্ট থাকে? ফেলিওরে মাল্টি প্রং ট্রিটমেন্ট আছে। হুম, হার্ট ফেলিওরে একটা হচ্ছে কজ জানা। হুম, কজটা যদি হুম, ট্রিটেবল হয়, ট্রিট দ্য কজ। আচ্ছা। নানা রকম কজ হতে হুম, পারে। সেই কজ মেবি মেটাবলিক কজ, হুম, মেবি বডি রিলেটেড কজ, মেবি এনিথিং, হোয়াট এভার দ্য কজ। আর্টারি হুম, রিলেটেড হুম, ব্লক যদি থাকে সেটা ট্রিট করা। সেটা ট্রিট করে যদি হার্ট ফেলিওরটাকে সামলে করতেন খুব ভালো। কিছু ক্ষেত্রে দেখা যায় যেটা হার্ট ফেলিওর হচ্ছে মাসলের নিজস্ব প্রবলেম। মানে আচ্ছা। মাসলটা নিজেই খারাপ হয়ে গেছে। কার্ডিওমায়োপ্যাথি বলি আমরা। হুম, সেক্ষেত্রে হার্ট ফেলিওরের ট্রিটমেন্ট হচ্ছে জেনারেলি খুব কম যদি ফাংশন হয়ে যায়, হুম, ইউ ক্যান গো ফর দ্য ট্রান্সপ্লান্ট। এটা হচ্ছে আল্টিমেট আচ্ছা। হার্ট ট্রান্সপ্লান্ট। আরেকটা হচ্ছে হার্ট ফেলিউর মিডিয়াম টাইপের, যেটা মাঝে শ্বাসকষ্ট হচ্ছে, মাঝে হুম, হচ্ছে না। সেক্ষেত্রে যেখানে অলরেডি আপনি ট্রিট করেছেন হুম, কজগুলো, হুম, হুম, তারপরেও একটু ফেলিউর তারা হুম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওষুধের রেসপন্স করে এখন। অনেক ভালো ওষুধ এসছে, যেগুলো হার্ট ফেলিউরের ট্রিটমেন্টে কাজ করে। তো হার্ট ফেলিউর এটা ১ম কথা হচ্ছে অনেক রকম ট্রিটমেন্ট আছে। হুম, ট্রিট দ্য কজ, ট্রিট দ্য পেশেন্ট, এভরিথিং। সেগুলো যদি না হয় একদমই লাস্ট স্টেজ অফ হার্ট ফেলিউর, তাহলে ট্রান্সপ্লান্ট। বেশ। ট্রান্সপ্লান্ট ছাড়া অপশন নেই। আচ্ছা। এবার অনুষ্ঠানের একেবারে শেষের দিকে একটা জিনিস আমরা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমার হার্টে সমস্যা হচ্ছে কি না? আমি কোন লক্ষণগুলো দেখে বুঝবো, সতর্ক হবো এবং একজন চিকিৎসকের কাছে পৌঁছবো?
একটা তো হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস। ইউ শুড বি হুম, অ্যাওয়ার। হুম। যেটাই আমরা হ্যাঁ, করার চেষ্টা করছি। অ্যাওয়ারনেস হ্যাঁ। অ্যাওয়ারনেস খুব হুম, ইম্পর্টেন্ট। হুম, যে আপনার যাই হচ্ছে না কেন, হুম, সেটার জন্য অসুবিধে হার্টের জন্য হতে পারে। শ্বাসকষ্ট হুম, হচ্ছে, হুম, যেটা মেইন দরকার আমরা বলি হচ্ছে আগে যে কাজগুলো করতেন সেই কাজগুলো করতে এখন কোনো অসুবিধে হচ্ছে কিনা। সেই অসুবিধে মেবি শ্বাসকষ্ট হচ্ছে। আগে আপনি একটা তলা অনায়াসে উঠে যেতে পারছেন। হুম, এখন হুম, সেই তলা উঠতে গিয়ে আপনার শ্বাসকষ্ট হচ্ছে। ইউ শুড বি অ্যাওয়ার, ইট মে বি হার্ট কজ। আগে আপনি একতলায় বা ১০০ মিটার চলতে আপনার কোনো অসুবিধা হতো না, ৫০০ মিটার চলতে কোনো অসুবিধা হতো না। এখন একটু বুকে ব্যথা হচ্ছে, বুক ধড়ফড় করছে, আপনাকে দাঁড়াতে হচ্ছে। You should be aware কি should go for a maybe a heart হুম, cause, may or may not be, but maybe a heart cause. ঠিক আছে? আপনার ফ্যামিলিতে কারোর অলরেডি হার্টের অসুখ ছিল। অনেক সাডেন ডেথ ডিউ টু কার্ডিয়াক প্রবলেম হয়েছে। হুম। You should be very aware কি আপনাকে 40-45 ইয়ার্স এর অ্যারাউন্ড কোনো প্রবলেম হলো, না হলেও একটা হেলথ চেকআপ এর মধ্যে রাখা উচিত। কারণ ইট ইস দ্য স্ট্রংগেস্ট প্রেডিক্টর ফ্যামিলি প্রবলেম। আপনার সুগার আছে, অনেকদিন ছোটবেলা থেকে সুগার আছে। আপনার কিন্তু হার্টের আর্টারি ব্লক হতে পারে, সেটা সাইলেন্ট ব্লক হতে পারে। মানে আপনি বুঝতে পারছেন না, কারণ ব্যথা হয় না অনেক সময় সুগারের পেশেন্টের। ফিমেল পেশেন্টের অ্যাটিপিক্যাল সিম্পটমস হয়। এক্ষেত্রে ধরুন পেইন হতে পারে, একটা শুধু ফ্যাটিগ হতে পারে, যেগুলো আগে ছিল না হঠাৎ করে ডেভেলপ করছে। খুব ইম্পোর্টেন্ট কজ হচ্ছে যেটা আগে আপনার ছিল না সেটা হঠাৎ করে ডেভেলপ করছে, এরকম কোনো জিনিস যেটা সব মনে যেগুলো হচ্ছে না আপনি বললেন। নরমাল হুম, এক্সাক্টলি, হুম, সেগুলোর ক্ষেত্রে আপনি একটা হার্ট স্পেশালিস্ট বা কাছের কোনো মিউজিশিয়ানকে দেখান। তিনি যা বলবেন, কিছু প্রাইমারি চেস্ট, ইসিজি, ইকো এগুলো করুন, বা একটা টিএমটি করুন, বা দরকার হলে সিটি করান, অ্যাঞ্জিওগ্রাফি করুন। আমি খুব ইম্পোর্টেন্ট কথা বলি, ম্যাক্সিমাম কি হতে পারে নেগেটিভ। দ্যাটস গুড ফর ইউ। হুম, একদমই তাই। ইট ইজ এ মানে নেগেটিভ মানস ইটস গুড ফর ইউ। উম সো ম্যাক্সিমাম খারাপ তো কিছু হবে না। না। ডাক্তারের কাছে গেলে বা সিটি হুম, করোনারি করাবে, অ্যাঞ্জিওগ্রাফি করা এখন অনেক সুবিধা হয়ে হুম, গেছে। হুম, সিটি করলেই বোঝা যাবে। হুম। সো ম্যাক্সিমাম কি হতে পারে নেগেটিভ, বা ঠিক। মাইনর ডিজিজ, যেটা আপনি পরে হুম, হয়তো বাড়লোও না। কিছু করতেই হবে এটা হুম, ভেবে অনেক হুম, লোকে যান হুম, না। হুম, যে আমাকে দেখলেই কিছু করবে। হুম, ডাক্তারের কাছে গেলেই কিছু একটা করে দেবে। এরম কিন্তু নয়। কারণ এইটা পুরোপুরি এভিডেন্স বেসড। আপনি অ্যাঞ্জিওগ্রাফি করছেন, ব্লক আছে, দেখা যাচ্ছে, তবেই কিছু করা হচ্ছে। এটা কিন্তু হঠাৎ করে কিছু না বলে, কিছু না জানিয়ে করার কোনো ব্যাপার নয়। বাট ইট ক্যান সেভ ইউর লাইফ। একদমই তাই। এবং আপনার যদি রোগটা আগেভাগে ধরা যায় তাহলে চিকিৎসার আউটকামটাও অনেক বেটার আউটকাম হয়। অনেক হুম। বেটার, অনেক বেটার। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করলেন। যারা শুনলেন তারা তো উপকৃত হলেন এবং আমি চাইবো আপনারা এই ভিডিওটি শেয়ার করুন। হতে পারে এই তথ্যগুলো তাদের জানা একান্ত প্রয়োজন। কার্ডিয়াক ইস্যু বা হার্ট রিলেটেড যদি কোনো সমস্যা যদি আপনার থাকে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমি একটি নাম্বারও দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে, সেখানে চাইলে আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। অনেক ধন্যবাদ।